আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশের কোস্টলাইনে টর্পেডো ছুড়ে পালিয়েছে গেরুয়া সাবমেরিন। গত 28 এপ্রিল পটুয়াখালীর উপকূলে ভেসে আসা নেভাল সিস্টেমটিকে আমরা প্রথমে আনম্যান্ড আন্ডার ওয়াটার ভেহিক্যাল বা ইউইউভি মনে করলেও আসলে তা একটি টর্পেডো বলে জানায় নৌবাহিনী। প্রশ্ন হলো, টর্পেডোটি এমন অগভীর পানিতে আসলো কিভাবে? নিশ্চয়ই কোনো যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে তা ফায়ার করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ নেভি এমন কোনো এক্সারসাইজ করেনি যেখানে টর্পেডো ফায়ারিং প্র্যাকটিস করা হয়েছে। ওদিকে বার্মারও এমন সাহস নেই যে এখনই তারা বাংলাদেশের উপকূল টার্গেট করে টর্পেডো ফায়ার করবে। তাছাড়া বার্মিজ সাবমেরিন এখানে প্রবেশও করতে পারবে না। তবে দক্ষিণ এশিয়ায় একমাত্র দেশ ভারত যে তার প্রতিবেশী স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত হেনে থাকে, সে হিসেবে বাংলাদেশের উপকূলে ভেসে আসে টর্পেডোটি তারই ইঙ্গিত করে। বাস্তবসত হলো তাদেরই কোনো একটি সাবমেরিন এই টর্পেডো ফায়ার করে পালিয়েছে। তা কিভাবে করলো চলুন দেখাই। পটুয়াখালীর রাঙাবালী উপজেলার যে জায়গাটিতে টর্পেডোটিকে পাওয়া গিয়েছে সেখান থেকে বাংলাদেশ নেভির নির্মিতব্য ঘাঁটির দূরত্ব মাত্র 15 কিলোমিটার এবং এই টর্পেডো সরাসরি নেভি বেজের পথেই ছিল। টর্পেডোটি প্রথম দেখা যায় নিচকাটা সি বিচের আশেপাশে। সেখান থেকে কয়েকজন কিশোর ও জেলে তার নিচকাটা খালে নিয়ে আসেন। মানে রাবনাবাদ চ্যানেলের ভিতরে কোথাও টর্পেডো টার্গেট ছিল, কিন্তু স্রোত, অগভীর পানি এবং ঢেউয়ের কারণে তা উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি। খেয়াল করে দেখুন, বাংলাদেশ কোস্টগার্ডের স্থানীয় ক্যাম্প এবং নেভি বেজের লোকেশন খুব একটা দূরে নয়। রাবনাবাদে বিএনএস শেরি বাংলা নামে যে নৌঘাঁটি স্থাপন করা হচ্ছে তা হবে বাংলাদেশের সবচেয়ে বড় নেভাল বেজ। নেভাল ওয়ারফেয়ারের প্রয়োজনীয় সকল ফ্যাসিলিটি থাকবে এই ঘাঁটিতে। বাংলাদেশের সমুদ্র সীমা সুরক্ষায় রাবনাবাদের বিএনএস শেরি বাংলা হবে অত্যাধুনিক একটি সামরিক স্থাপনা এবং এই নেভি বেজ নিয়ে ভারত উদ্বিগ্ন। আর সেই ঘাঁটির কাছেই পাওয়া গেল অজ্ঞাত এই টর্পেডোটি। এই বিষয়টি কেন ভয়ঙ্কর তা ভিডিওর শেষ অংশে দেখিয়েছি। এই টর্পেডো বাংলাদেশের না, বার্মারও নয়, আর চাইনিজদের তো নয়ই। তাহলে কার পুটলি থেকে তা খসে পড়ল? অবশ্যই ভারতের। ভারত আনুমানিক 8 রকমের বিদেশি টর্পেডো ইউজ করে, যার মাঝে 4টি রাশিয়ান বা সোভিয়েত আমলে নির্মিত। এর মাঝে 60-এর দশকে উৎপাদিত টাইপ 5365K অন্যতম। এটি হেভি ক্লাসের একটি টর্পেডো যা সাবমেরিন ও যুদ্ধজাহাজ দুটো থেকেই লঞ্চ করা যায়। এর দৈর্ঘ্য 25 ফিট, ডায়ামিটার 21 ইঞ্চি, ওজন 2 থেকে 2.3 টন এবং ওয়ারহেড 300 কেজিরও বেশি। টাইপ 5365K এর আকার আকৃতির কিছু স্পেসিফিক ফিচার হলো এর শেপ প্রচলিত গোলাকার, কন্ট্রারোটেটিং প্রপেলারযুক্ত প্রপালশন এবং ফ্রন্টাল অর্থাৎ সামনের দিকের ফিউসেলাজে গাইডেন্স সেন্সরের ওপেনিং আছে। এই টর্পেডোর গাইডেন্স মূলত অ্যাকোস্টিক ওয়েক হোমিং, মানে ফায়ার করার পর টর্পেডোটি শত্রু যুদ্ধজাহাজের উৎপন্ন করা ঢেউ অনুসরণ করে জাহাজের পিছন দিকে হিট করতে পারে। এতে কোনো ওয়্যার বা তারের গাইডেন্স নেই। এই টর্পেডোয় কোনো আইএফএফ বা শত্রুমিত্র শনাক্তকরণ সিস্টেমও থাকে না। ফলে টর্পেডো ফায়ার করার পর লঞ্চার, সাবমেরিন বা ওয়ারশিপ অ্যাগ্রেসিভ ম্যানুভারের মাধ্যমে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে পারে। পটুয়াখালীতে পাওয়া এই টর্পেডোটি টাইপ 53 ট্রেনিং ভার্সন হতে পারে। সম্ভবত এতে কোনো বিস্ফোরক যুক্ত নেই। বাংলাদেশের উপকূলে ভেসে আসা টর্পেডোটির স্পেসিফিকেশন হুবহু একই রকম। এর লেংথ, শেপ, ফিউসেলাসের আকৃতি, সামনের দিকের গাইডেন্স ওপেনিং ইত্যাদি দেখতে হুবহু রাশিয়ান টাইপ 5365K এর মতো। ভিজুয়াল অ্যানালাইসিস থেকে স্পষ্ট বলা যায় যে এটি ইন্ডিয়ান টর্পেডো। সামনে বাংলাদেশ চীন জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ অনুষ্ঠিত হবে। সেই এক্সারসাইজে বিএনএস শেরি বাংলার একটি অবস্থান আছে। তাছাড়া এই নেভাল বেজ নির্মাণে চাইনিজদের টেকনিক্যাল সাপোর্ট নেওয়া হচ্ছে বলে শোনা যায়। তাই ধারণা করা যায় যে বিএনএস শেরি বাংলা টার্গেট করেই মূলত এই টর্পেডো লঞ্চ করা হয়েছিল। অদূর ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো সামরিক আগ্রাসন চালাতে হয় তবে ইন্ডিয়া প্রথম আমাদের নেভাল বেস ও সিপোর্টগুলো অকেজো করে দিবে, তারপর গ্রাউন্ড আগ্রাসন চালাবে। সমুদ্রপথ বন্ধ করে দিতে পারলে আমরা বৈদেশিক সামরিক সাহায্য পাব না, আমাদের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। আকাশপথে ফায়ার দেওয়ার মতো একটা অস্ত্রও আমাদের নেই। ফলে অ্যাগ্রাসনের প্রথম প্রহরে বায়ুসেনারা আমাদের এয়ারস্পেস কন্ট্রোল করে নিবে। কিন্তু মেরিটাইম কন্ট্রোল নেওয়াটা সহজ হবে না, কারণ নেভির হাতে কিছু হলেও অস্ত্র আছে।
তাই ইন্ডিয়া বাংলাদেশ নেভির ঘাঁটিগুলোতে প্র্যাকটিক্যালি হিট করার উপায় খুঁজছে। এই টর্পেডো সেই প্র্যাকটিসেরই একটি অংশ। ইন্ডিয়ান নেভির কোনো যুদ্ধজাহাজ এই টর্পেডো ফায়ার করেনি, কারণ ওদের ওয়ারশিপ আমাদের জলসীমায় প্রকাশ্যে আসতে পারবে না। সম্ভবত উচ্চ পর্যায়ের ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে নেভির অ্যান্টি সাবমেরিন মনিটরিং বন্ধ রেখেছিল, আর সেই ফাঁকে ইন্ডিয়ান নেভির কোনো একটি সাবমেরিন রাবনাবাদের কাছাকাছি এসে টর্পেডো ফায়ার করে পালিয়ে যায়। যেহেতু টাইপ 5365K এর ম্যাক্সিমাম রেঞ্জ 19 কিলোমিটার, সুতরাং যে সাবমেরিন তা লঞ্চ করেছে সেটি একদম আমাদের ঘরের দুয়ারে এসেছিল। এত কাছে আসতেই কোনো না কোনোভাবে নেভির নজরদারিতে পড়ার কথা। যেহেতু পড়েনি, তাই ধরে নেওয়া যাচ্ছে আমরা সেদিকে তাকাইনি। যদি এই টর্পেডো গভীর সমুদ্র থেকে লঞ্চ করা হতো তাহলে কিছুতেই এত কাছে আসার কথা না, কারণ আমাদের উপকূলীয় পানি সীমার গভীরতা একদম কম। এত কম গভীরতায় হেভি টর্পেডো ভাসতে পারে না। তার উপর এর গাইডেন্স অ্যাকোস্টিক ওয়েক হোমিং। ওয়েকের কারণে লঞ্চ পয়েন্টের আশেপাশে ঘোরাঘুরি করেই তার ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কথা, আর সেরকম হলে তা গভীর সাগরের তলদেশে ডুবে যাবে। তা যেহেতু হয়নি, তাই ধারণা করা যায় যে কোনো একটি সাবমেরিন রাবনাবাদের খুব কাছে থেকে তা লঞ্চ করেছে। স্ট্রাইকিং ফ্যাক্টর হলো এই টর্পেডোর গাইডেন্স সিস্টেম। সাধারণত সাবমেরিন লঞ্চ টর্পেডোগুলো দুই ধরনের হয়, এক ওয়্যার গাইডেড, দুই অ্যাকোস্টিক ওয়েক হোমিং। ওয়্যার বা তারের গাইডেন্সযুক্ত টর্পেডো লঞ্চ করার পর তার টার্গেট হিট না করা পর্যন্ত সাবমেরিন সংশ্লিষ্ট এলাকায়ই থাকে, না হলে তার ছিঁড়ে গিয়ে গাইডেন্স বন্ধ হয়ে যাবে। আর অ্যাকোস্টিক ওয়েক হোমিং যুক্ত টর্পেডো লঞ্চ করার পর জাহাজ বা সাবমেরিনের উৎপন্ন তরঙ্গ অনুসরণ করে হিট করে। এজন্য লঞ্চার সাব অথবা ওয়ারশিপকে সেখানে অপেক্ষা করতে হয় না। যে টর্পেডোটি পাওয়া গিয়েছে তার টাইপ 53 ফ্যামিলির। এটি অ্যাকোস্টিক ওয়েক হোমিং টর্পেডো। এ অঞ্চলে একমাত্র ইন্ডিয়ায় এমন টর্পেডো অপারেট করছে। এই টর্পেডো ফায়ারিং এর মাধ্যমে তারা সম্ভবত চায়নাকে সিগন্যাল দিল যে বঙ্গোপসাগরে দোস্তি পাতাতে গেলে আমরাও খামচাখামচি করব। পাশাপাশি বাংলাদেশের নেভি বেসগুলোতে পায়ুসেনারা হিট করতে পারবে এটাও সাইকোলজিক্যালি বোঝানোর চেষ্টা করল। আসলে রাশিয়ার উচ্চ পর্যায়ে যদি মেরুদণ্ডযুক্ত হতো তাহলে গেরুয়ারা সকাল বিকাল প্যান্ট ভিজিয়ে মিউমিউ করত। কিন্তু বাংলাদেশিদের পোড়া কপাল, প্রকৃতির বিচার তাদের সইতে হচ্ছে। Thanks for watching this video. Stay alert, stay awake and stay safe. Love Bangladesh, long live Bangladesh.